আচ্ছা ঠিক আছে, আমরা আবার শুরু করি যেখান থেকে শেষ করেছিলাম। সো আচ্ছা, মোমেন্ট ফ্রেমের যে বিষয়টা। সো আমাদের বিএনবিসি অনুসারে সেকশন 1.3-তে এটা আমরা পাবো যে মোমেন্ট ফ্রেম, এস এম এফ, আইএমএফ এবং ওএমএফ। সো আমরা যেটা করব আমাদের বিল্ডিংটার জন্য, সেটা সাধারণত বিল্ডিং এর সয়েলের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। যাতে ঢাকার ভিতরে এবং আমাদের সয়েলের ক্যাপাসিটি খুব বেশি ভালো না, আমি সয়েল টেস্ট রিপোর্ট আপনাদের পরে দেখাবো। সো সয়েলের উপরে মেনলি ডিপেন্ড করে। সো আমাদের বিল্ডিংটা হচ্ছে এসএমএফ আকারে ডিজাইন করতে হবে, এসএমএফ হিসেবে ডিজাইন করতে হবে। সো এটা একটু সয়েল টেস্ট রিপোর্টটা অনুসারে আমি আপনাদের পরে দেখাবো যে সয়েল টেস্ট রিপোর্ট অনুসারে বিএনবিস থেকে আমরা কিভাবে আর কি ডিটারমাইন করব। সো তারপরে যদি আমরা দেখি বিল্ডিং এর হচ্ছে মেনলি আমরা মোমেন্ট ফ্রেম থাকে এবং হচ্ছে যে শেয়ার ওয়াল থাকতে পারে, বেস ফ্রেম থাকতে পারে। বাট আমরা যে মোমেন্ট ফ্রেমটা ডিজাইন করবো, মোমেন্ট ফ্রেমের সবচেয়ে বড় আহ, গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে যে এখানে কিন্তু মোমেন্ট ফ্রেম যেটা হয় সেটা ল্যাটারাল লোড এবং গ্র্যাভিটি লোড, ল্যাটারাল লোড এবং গ্র্যাভিটি, ল্যাটারাল হচ্ছে উইন্ড লোড, আর্থকুইক লোড, এবং গ্র্যাভিটি লোড হচ্ছে ডেড লোড, লাইভ লোড, দুইটাকে একসাথে নিতে পারে এবং দুইটা হচ্ছে বিহেভিয়ার একটু ভিন্ন হয়। তো দেখা যাচ্ছে গ্র্যাভিটি লোডের জন্য বিহেভিয়ারটা মানে আপনার স্ট্রাকচারাল মেম্বারের ডিফর্ম শেপটা এরকম দেখা যাচ্ছে, এবং হচ্ছে যে ল্যাটারাল লোডের জন্য হচ্ছে শেপটা কিন্তু আরেকটা দেখা যাচ্ছে। সো এই ধরনের মুভমেন্ট ফ্রেমটা এখন সবচেয়ে বেশি জনপ্রিয়, বা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আমরা হচ্ছে ইউজ করব। বাট আমরা কিন্তু আবার মেসোনারি স্ট্রাকচার দেখি, বা সেই সেইগুলো কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি মুভমেন্ট ফ্রেম না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শুধুমাত্র গ্র্যাভিটি লোড দিতে পারবে এরকম একটা স্ট্রাকচার। যেমন দেখা যাচ্ছে আর্থকুইকের সময় দেখা যাচ্ছে আমাদের অনেক ছোট ছোট হচ্ছে ইটের বাড়ি কিন্তু প্রচুর ফাটল দেখা দেয়। বা হচ্ছে ম্যাসোনারি স্ট্রাকচার যেগুলো আমরা চিনি, ম্যাসোনারি স্ট্রাকচার বা উড স্ট্রাকচার, এগুলো কিন্তু হচ্ছে ল্যাটারাল লোড বা হচ্ছে উইন্ড লোড বা আর্থকুইক লোডের জন্য খুব একটা ভালো না। আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের বিল্ডিংটা কিন্তু গ্র্যাভিটি লোড এবং হচ্ছে যে গ্র্যাভিটি লোড এবং ল্যাটারাল লোড দুটাকেই কিন্তু ভালোভাবে নিতে হবে অবশ্যই। হুম। সো তারপর হচ্ছে যে এখানে আরেকটা বিষয় যে আমরা এসএমএফ এর আকারে, এসএমএফ থেকে কিন্তু আমাদের এই বিল্ডিং এর জন্য আমাদের কয়েকটা ভ্যালু আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফ্যাক্টর, তারপর হচ্ছে ওমেগা আছে, এগুলা কিন্তু আমাদের হচ্ছে এসএমএফ এর জন্য বিএনবিসি থেকে আলাদা করে আর কি নিতে হবে। সো আমি দেখাই। এখান থেকে আসলে আমাদের সাইট ক্লাসের উপর অনেক ভিত্তি করে আমাদের আর্থিক লোড গুলো এখান থেকে আমাদের প্রভিশন এগুলো নিতে হবে। তো এসএমএফ এর জন্য যেটা হয়, সরি, এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে আমার কিছু আর কি ফ্যাক্টর আছে, এগুলো কিন্তু আমার ক্যালকুলেশন জন্য লাগবে, এখান থেকে এই ভ্যালুগুলো আমার সরাসরি নিতে হবে। সো আমাদের হচ্ছে মোমেন্ট এসএমএফ বা হচ্ছে এখান থেকে যে ভ্যালুগুলো আছে এখান থেকে কিন্তু আমার, যাই হোক আমারটার কই গেল, যাই হোক এসএমএফ, আইএমএফ, ওএমএফ যেখান থেকে করি না কেন এখানে হচ্ছে ভ্যালুগুলো আমার দেওয়া আছে, এই ভ্যালুগুলো আমার লাগবে। এটা হচ্ছে আমি যখন ভ্যালুগুলো ইনপুট করবো আর্টগুলো, তখন এই যে আর, ওমেগা, তারপর সিডি, এই ফ্যাক্টর গুলো কিন্তু আমার এখান থেকে নিতে হবে। এবং আমি যখন এসএমএফ করব, সো এখান থেকে হচ্ছে যে আমার এই ভ্যালুগুলো নিতে হবে, এটা আমার মাইন্ড রাখি আর কি, নিজের করতে হবে। এবং হচ্ছে যদি দেখাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সবাইকে মনে করে দিতে হবে যে হয়ে গেল যেমন একটা কোশ্চেন ছিল যে কখন আমি বুঝবো যে এসএমএফ ইউজ করতে হবে, কখন আইএমএফ, কখন ওএমএফ, এটা আমি কেমনে বুঝবো আসলে কখন আচ্ছা, ইউজ করতে এটা হবে? আমি আপনাদেরকে নেক্সট ক্লাস আমি সয়েল টেস্ট রিপোর্ট অনুসারে দেখাতে যাচ্ছি আর কি, কারণ সয়েলের উপর ডিপেন্ড করে এটা। আমাদের হচ্ছে বিএনবিসি তে কোডটা আছে, আমি হচ্ছে নেক্সট ক্লাসে এটা ইনক্লুড করব, প্রেজেন্টেশনে মানে ইনক্লুড করব। সয়েলের যে ক্লাসটা আছে এসএসবিএসডি, হ্যাঁ হ্যাঁ, এটার উপর বেস করে। এটার উপর বেস করে আর কি, এটার উপর বেস করে আমার এসএমএফ ডিজাইনটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এর পরের ক্লাস আমি এটা ওই যেহেতু আমরা লোড প্যাটার্ন নিয়ে আলোচনা করব এর পরের ক্লাসে, লোড প্যাটার্ন এবং ম্যাটেরিয়ালস, তখন এখানে জিনিসগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে আপনার একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়টা বলে রাখি, আমরা বিএনবিসি 22 অনুসারে যদি ডিজাইন করি, তাহলে আর্থকুইক লোড, উইন্ড লোড যেগুলো আছে, হ্যাঁ সেগুলা কিন্তু হচ্ছে আমরা SC710 ইউজ করি। এখানে লোড হচ্ছে SC710। হ্যাঁ, আর আচ্ছা দাঁড়া, আমি যদি এখানে এটা ক্যান্সেল, এটা করে দিলাম। আচ্ছা, বিএনবিসি 20 সাথে কি 710 নাকি 75 কোনটা মিল? 710 আসলে মিল না, অ্যাকচুয়ালি SC710 মিল ওটাকে, বলতে ওই বোঝাতে যাচ্ছে যে কাছাকাছি একটা জায়গা আছে। হ্যাঁ আসলে সত্যি কথা বলতে কি আমরা যখন বিএনবিসি অনুসারে ডিজাইন করি,
বিএনবিসিটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে যে কোড টোড বা বিভিন্ন যে ভ্যালু গুলো আছে এগুলো কিন্তু SC710 এখান থেকে নেওয়া। হ্যাঁ, এটা আসলে আসল। আর বিএনবিসি হচ্ছে ওখান থেকে আর কি ফলো করে আর কি। এখানে বিএনবিসি আপনি দেখবেন যে কোন কোন কোড থেকে নিয়েছে এটা বলা বলা আছে। SC710 হচ্ছে বিএনবিসি 2020-র জন্য। তো আমরা যদি বিএনবিসি 2020 অনুসারে ফলো করি তাহলে আমার SC710 নিতে হবে, এটা কিন্তু সবাই মনে রাখবেন। আর আমি এটা 2016টা এই জন্য ইউজ করতে বলতেছি কারণ এখানে হচ্ছে আমার মাঝে মাঝে আমার এখানে ইউবিসি 94 আছে, যেটা হচ্ছে বিএনবিসির আগের ভার্সন গুলো সেগুলো ইউজ করা যায়। এবং হচ্ছে এটা সম্ভবত 2017 থেকে আপনার ইউবিসি 94 এই আগের কোডগুলো ইউজ করার অপশনটা থাকে না। তো এই ক্ষেত্রে যে অসুবিধাটা হয় 18 থেকে নেই, 18 থেকে। 18 থেকে না, ঠিক আছে 18 আমার আছে। আমার এটা 9 আছে, 16 আছে, 18 আছে। 18 থেকে সাধারণত আগের ভার্সন গুলো ইউজ করা যায় না। সো এটা কিন্তু 2016 19 আবার মনে হয় 97 আছে, ইউএস 97। হ্যাঁ হ্যাঁ, এটা আবার তো 9 যদি ইউজ করি তাহলে কিন্তু আবার পরের গুলো পাবো না। বাট এটা 2016 সেটা হচ্ছে মোটামুটি প্রফেশনালি ইউজ করা হয় এই জন্য যে এটাতে আমি দুই দিকে পাবো, আগের গুলো পাবো, পরের গুলো পাবো। এখন দেখা যাক আচ্ছা, বিএনপিসি তো আরো মডিফাই হওয়ার তেমন সম্ভাবনা নাই। বের হলো কয়েকদিন আগে মারামারি করে আমানত স্যার বের করলেন। সো এখানে যে লোড আচ্ছা, গুলো আছে ওই সেগুলো আমরা যে শুরু করব, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমরা যে শুনতে পাচ্ছি। মডেলিং যে শুরু করব, ওই যে ইটাপস এর সময় ওখানে একটা কোড আসে, ওই কংক্রিটের কোড আর হচ্ছে স্টিলের কোড। কংক্রিটের কোড 31 এর 08 সিলেক্ট করব নাকি 14 নাকি কোনটা আচ্ছা ঠিক আছে, এই ফার্স্টে যে শুরুতে? হ্যাঁ হ্যাঁ, আমরা মডেলিং যে শুরু করার সময় আমরা স্টিলের কোড এবং আর্টস এর কোডটা সিলেক্ট করে দিই। আচ্ছা জি, সবচেয়ে ভালো ওটা কোন হয় কোড? 710। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা আমি আপনাকে নেক্সট ক্লাসে আমরা যখন শুরু করব, মডেলিং শুরু করব, তখনই আমি আপনাকে আবার দেখাই দিই আর কি। তো আমাদের ক্লাসটা আর কি শেষের দিকে চলে আসছে। আমি পরের ক্লাসে হচ্ছে মডেলিংটা শুরু করব। মডেলিং শুরু করে হচ্ছে এবং হচ্ছে আমরা হচ্ছে ডিফাইন আর কি, মানে ম্যাটেরিয়াল স্ট্রেংথ, তারপর সেকশন প্রপার্টি, এগুলো ডিফাইন করব। তখন আমি আপনার আবার গ্রিডের বিষয় আছে যে আমরা কি গ্রিড ইউজ করব। তো তখন হচ্ছে যে আমি আপনাদেরকে প্রেজেন্টেশন আকারে শেয়ার করব এবং পরের ক্লাসে আমি হচ্ছে মডেলিংটা করব। আপনাদের হয়তো ভিউ করতে হবে এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ওই সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে নিজেদেরকে মডেল করতে হবে এবং সেটা সাবমিট করতে হবে। হুম। সো ঠিক আছে, আমার মনে হয় অ্যাকচুয়ালি ক্লাস এখনো আচ্ছা, সাবমিটের ব্যাপারটা কিভাবে হবে? সাবমিটের বিষয়টা হবে হচ্ছে আমি মনে করেন মডেলিং করলাম। সো আপনারা হচ্ছে যে মডেলিংটা করবেন আপনার নিজেদের ল্যাপটপে বা পিসিতে, নিজেরা মডেলিং করবেন, এটা সাবমিট করবেন। মনে করেন আমি যদি 7টার মধ্যে মডেলিং করি এক ক্লাসে, পরের ক্লাসে আপনাদের ওই অনুসারে আমি যেভাবে দেখালাম আমি তো স্ক্রিন ভিডিওটা দিয়ে দিব আর কি, যে রেকর্ডিংটা দিয়ে দিব। তো সেই অনুসারে আপনাকে মডেলিংটা দিতে হবে, আমি চেক করবো আর কি। হ্যাঁ, সো কোনো ভুল হলে সেটা আমি দেখাবো। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে আপনারা কিভাবে এটা ইউজ করবেন, যে আপনারা যে একটা কাজ করছেন। আচ্ছা ঠিক আছে। সো এখানে আপনারা যে আপনাদের সিভি আছে, সিভিতে কিন্তু অবশ্যই অ্যাড করবেন যে মনে করেন অ্যাটেন্ডেড বা কমপ্লিটেড ওয়ার্কশপ অন ডিজাইন অফ আরসি বিল্ডিং এন্ড ফাউন্ডেশন ইউজিং সেফ এন্ড ইট্যাপস। হ্যাঁ, এই এত থেকে এত তারিখ পর্যন্ত ইনস্ট্রাক্টেড বাই মোহাম্মদ আব্দুল খালেদ, এভাবে কিন্তু ইউজ করবেন। এবং আমি আপনাদের বলবো যে আপনার সিভিতে পারলে হচ্ছে আমি যে মডেলটা দিব সেটা এখানে ঢুকাই দিবেন আর কি, সেখানে আর কি অ্যাড করে দিবেন। বলুন যে অ্যানালাইসিস অ্যান্ড ডিটেল স্ট্রাকচারাল ডিজাইন অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং 7 স্টোরি ডেটা। সো এটা কিন্তু আপনার দেখে আর কি, যে আমরা জবের জন্য যাই। আচ্ছা, আপনার সিভির ফরম্যাটটা একটু দিয়ে দিলে ভালো হতো আর কি, এই ফরম্যাটটা। সিভির ফরম্যাটটা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তাহলে গ্রুপে আপলোড করে দিব। বাট এখানে কিন্তু হচ্ছে প্রজেক্ট এবং হচ্ছে ওয়ার্কশপ, বিশেষ করে যারা ফ্রেশার্স যারা যায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি সত্যি কথা বলতে যে আমি কিছুদিন আগে একজনকে মানে একটা বইটা একটা স্যারকে সিভি ফরওয়ার্ড করছি। সো আমার খুবই লজ্জা লাগছে যে সবার সিভি ছিল একদম প্লেন, মানে কোনো কিছু নাই, কোনো প্রজেক্ট নাই, কোনো কোর্স নাই, কেউ কোনো কিছু নাই। এবং অনেকে দেখি সফটওয়্যারও নাই, মানে হচ্ছে এখন অ্যাকচুয়ালি সে জুনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে যাচ্ছে, সে কোনো কাজই পারে না। হ্যাঁ, মানে তার ন্যূনতম কিছু নাই। এখন তাকে আমি কিভাবে এটা করি আর কি, মানে মেনশন করি। তা আমার লজ্জা লজ্জা লাগে, তো দিছি, তাও দেখা যাচ্ছে স্যার কিন্তু দুজনকে ইন্টারভিউ ডাকছে এবং নেয় নাই। আমি আমার স্যারকে ফোনও করতে পারতেছি না। বাট আমি একটা কথা আপনাকে বলে রাখি, আপনি যদি কাজ জানেন তাহলে আপনাকে আপনি অবশ্যই সুযোগ পাবেন। কারণ এমনও দেখেছি যে আমার গত মাসে আমি প্রায় 3টা বা 4টা অপরচুনিটি পেয়েছিলাম। আমাকে বলেছিল যে জয়েন করো, বাট তারপর আমি জয়েন করি নাই আমার কিছু পার্সোনাল রিজনের কারণে।
হ্যাঁ, বাট আমি বলবো যে আপনারা কিন্তু বসে থাকবেন না, আর এমনও মনে করবেন না যে একটা দুটো কোর্স করলে সবকিছু হয়ে গেছে। আমি কিন্তু কন্টিনিউয়াসলি কোর্স করছি আর কি, আমি বের হয়ে যাওয়ার পরে এখনো একটা কোর্স করছি স্টিল স্ট্রাকচারের উপরে, তারপরে হচ্ছে যে আরো কিছু ঘোষ একাডেমির কোর্স আছে, তারপর বই আছে, বিভিন্ন বই, প্রচুর বই পড়তে হচ্ছে। এবং এখানে যে আমি আপনাদেরকে যেই ডকুমেন্টস গুলো দেখাচ্ছি, এগুলো আমি একটা একটা করে দিয়ে দিব আর কি, যেই ক্লাসের পরে সেই ক্লাস। এগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি, পুরোপুরি নিজে পড়ে পড়ে বানিয়েছি। তো এখনো দেখা যাচ্ছে যে আমার ক্লাসে অনেকেই বলতেছে যে তারা কাজ শিখতে পারতেছে না বা জয়েন করতে পারতেছে না, এই জন্য যে তারা কাজ পারে না বা তাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি কাজ হবে না। আপনারা কিন্তু যখন কোনো ইন্টারভিউ যাবেন তখন আপনাকে দেখা যাবে, আপনাকে বলবে যে একটা মডেল করে দেখাও, হ্যাঁ বিল্ডিং মডেল করে দেখাও, জিজ্ঞাসা করবে যে তুমি এটা এটা মানে কি বা এটা কাজ পারো কিনা। অ্যাকচুয়ালি কেউ যখন কাজ পারবে না তখন আসলে তার সুযোগ সুবিধাটা পাবে না, বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে বা কোনো প্রজেক্টে আপনারা অনেকেই তো মানে জবে আছেন। সো এটা আপনারা বুঝেন। সো প্রাইভেট আচ্ছা ভাই, সেক্টরে এখানে কিন্তু আপনার এই এক্সেলটা দিয়ে ওভারটার্নিং ফ্যাক্টর গুলো ধরা যায় ফুটিং এর? ফুটিং এ হচ্ছে এখানে ওভারট্রেনিং না, এখানে অ্যাকচুয়ালি আমি মেইনলি চেক করি, এখানে আমি চেক করি হচ্ছে পাঞ্চিং শেয়ার এবং ক্রিটিক্যাল শেয়ারটা চেক করি আর কি। ওভারট্রেনিং মোমেন্টটা যখন আসবে তখন ইসেন্ট্রিক হবে আপনার ওয়ান ওয়ে টু ফুটিংটা। ওয়ে? হ্যাঁ, ওয়ান ওয়ে টু ওয়ে, বাট আপনার মোমেন্ট আপনার বিল্ডিংটা, সরি আপনার কলামটা যখন হচ্ছে ইসেন্ট্রিক হবে, ইসেন্ট্রিক ফুটিং হবে, তখন হচ্ছে যে আপনার সমস্যাটা হবে ইসেন্ট্রিক হলে। সো আমি যে ফুটিং গুলো ডিজাইন করছি এখন এখানে আমরা ভাই চেষ্টা করব। একটা একটা বিষয় হয় কি জানেন, যখন ইসেন্ট্রিক কলাম নিয়ে কাজ করতে গেছি, তো তখন আমি ইসেন্ট্রিক ডিজাইনটা করে দেখছি। তো এরপরে আমি ধরছি যে আমার টোটালটাই হচ্ছে মানে কম্প্রেশনে আছে। আমি ইসেন্ট্রিক কলাম ডিজাইনের ক্যালকুলেশনটাকে বলে দিছি যে না, তোমার টোটাল রিজিয়নটাই কম্প্রেশনে আছে। দিয়ে আমি ক্যালকুলেশন করে দেখি যে কিছু অ্যামাউন্ট ইসেন্ট্রিসিটি থেকেই যায়, মানে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ইসেন্ট্রিসিটি থেকেই যাচ্ছে। মানে এটা কি আসলে অ্যাকচুয়াল স্ট্রাকচারে অলওয়েজ মানে একটা মিনিমাম ইসেন্ট্রিসিটি থেকেই যায়? হ্যাঁ, এখন বিল্ডিং এর হচ্ছে ইসেন্ট্রিসিটির ক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা লিমিট ইউজ করি, সেটা হচ্ছে L/6। আপনার যে বিল্ডিং এর যদি কলামের লেন্থ সিক্স সিক্স হয়, তাহলে তার সরি মানে 20 হয়, ধরেন 20 ইঞ্চি, তার 6 ভাগ, 6 ভাগের পর্যন্ত আমি হচ্ছে ধরতে পারি যে ইসেন্ট্রিসিটি হতে পারে। হুম। বা যদি আমি ধরি আপনার কলামের যদি লেন্থ যদি হয় 18 ইঞ্চ, তাহলে আমি 6 দিয়ে ভাগ করি, তা 3 ইঞ্চি, আমি 3 ইঞ্চ পর্যন্ত ইসেন্ট্রিসিটি মেইন মানে হইলে সমস্যা নাই, 3 ইঞ্চি বেশি হইলে সমস্যা। সো প্র্যাকটিক্যাল ডিজাইনে দেখা যাচ্ছে যে আসলে এত সময় থাকে না, ইসেন্ট্রিক হোক বা ইসেন্ট্রিক হোক। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে এই ছোটখাটো ইসেন্ট্রিসিটি বা এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু মানে হচ্ছে যে ছেড়ে দিতে হয়। সো এটা হচ্ছে ওইটা প্র্যাকটিক্যাল, যেটা আর ওটা আছে হচ্ছে আমার যে রিভার আছে, যে লঙ্গিটিউডিনাল রিভার থাকে, এটাকে আবার করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। কারণ হচ্ছে যে এখন আসলে ওই সময় থাকে না। আমি বললাম তো, আমি কিছুদিন আগে একটা জায়গায় জয়েন করছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে আমাকে বলতেছে যে মানে সত্যিকার অর্থে তোমার ডিজাইন, তোমার অ্যানালাইসিস করা লাগবে, তুমি আমাকে ডিজাইন দাও, হ্যাঁ একদিনের মধ্যে ডিজাইন দাও, এটা একটা অবস্থা। সো সেইখানে আসলে আপনি কি করবেন, বা আপনার দেখা যাচ্ছে আপনি ডিজাইন ভাই, করবেন, আপনার অনেক সয়েল জায়গাতেই সয়েল নেই। হ্যাঁ কনফিউশন তৈরি হয়। দেখেন, আমি একটা সিম্পল বিষয় শেয়ার করি, যে আমরা যখন ইটেপস এর লোডটা ধরতেছি স্ল্যাবের ক্ষেত্রে, হ্যাঁ, বা আমরা লোডটা যখন অ্যাসাইন করতেছি, অনেককেই দেখি আমি পার্টিশন ওয়ালটা একটা অ্যাজাম্পশন ধরে ওরা ডিস্ট্রিবিউটেড লোড হিসাবে পুরা স্ল্যাবের উপর ছেড়ে দেয়। তা আমি যখন পুরো স্ল্যাবের উপর একটা অ্যাজাম্পশন ধরে ছেড়ে দিলাম, বিষয়টা কি হলো, ফুল স্ল্যাবটাই একটা মানে ডিস্ট্রিবিউটেড লোডে কার্যকারিতা পাইলো। তো কার্যকারিতা পাওয়ার ফলে কি হবে, যে আমার স্ল্যাবের যে বিভিন্ন পোর্শনের মোমেন্ট গুলো আছে, ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ মোমেন্ট, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। হুম কিন্তু পার্টিশন ওয়াল গুলো যখন আমার বিমের উপরে আছে, সে কিন্তু লিনিয়ার লোড দিচ্ছে কোথায়, বিমে দিচ্ছে। তো বিমে লিনিয়ার লোড দিলে বলের প্রাবল্যতা যদিও স্ল্যাবের কিছুটা অংশে যায়, কিন্তু আমার মিডিল রেঞ্জে কিন্তু যাচ্ছে না, যেখানে আমার মানে মোমেন্টটা মানে পজিটিভ মোমেন্ট রিজনের দিকে কিন্তু যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার স্ল্যাব ডিজাইনটা আমি যদি লিনিয়ার ধরি, পার্টিশন ওয়াল গুলা অ্যাসাইন করি, তখন স্ল্যাবটা অনেক ইজিলি ডিজাইন করা যায়। এরপরে স্ল্যাব ডিজাইনে আরো একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে 2 টাইপস অফ ওয়ার্কিং লোড। আমরা কিন্তু একটা মিনিমাম লোড বা বিএনবিসি বা যে কোনো কোড থেকে নিয়ে আমরা একটা লোড অ্যাসাইন করে হিসাব করলাম, হিসাব করে আমরা বিল্ডিং রেডি করে যতই ফ্যাক্টরি ইউজ করি না কেন আমরা ছেড়ে দিলাম। তো যখন একটা বিল্ডিং নতুন আমরা তৈরি করতেছি, একটা ফ্লোর কমপ্লিট হলো, এটা কাজ হওয়ার পরে একটা মিনিমাম স্ট্রেংথ গেইন করলো। গেইন করার পরে আমরা যখন পরের ফ্লোরটা কাস্টিং করার সময় নিচে শাটারিং করে প্রোফ লাগাচ্ছি, প্রোফ লাগানোর পরে যখন আমরা স্ল্যাবটা ঢালাই করতেছি রিইনফোর্সমেন্ট দিয়ে, স্ল্যাবটা কিন্তু মানে একটা ইনিশিয়াল স্ট্রেংথ গেইন করার আগ পর্যন্ত এই প্রোফের কারণে এটা নিচের ফ্লোরের স্ল্যাবে
পার স্কোয়ারে একটা ডিস্ট্রিবিউটেড লোডের মতো কাজ করতেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ এটা যদি কাজ করে আমরা তো এই লোডটারও একটা কনসিডারেশনে নিয়ে এসে একটা চেক দিয়ে কিন্তু দেখা উচিত যে আমি যে সময় একটা ফ্লোরের উপর আরেকটা স্ল্যাব ঢালাই করব, ওই স্ল্যাবের যে লোডটা আসবে, আবার কিউরিং এর ওয়াটার সহ যে লোডটা আসতেছে, আমি যে লোডটা ধরছি পার্টিশন ওয়াল বা বিভিন্ন লাইভ লোডের কারণে যে লোডটা ধরে নিছি ডেটা লাইভে এই স্ল্যাবের উপরে, তো তার থেকে কি আমার এই যখন আরেকটা স্ল্যাব ঢালাই দেওয়ার সময় আমি প্রুফিং করবো বা শাটারিং করবো, এটা কি বেশি হচ্ছে না কম হচ্ছে? তো এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কনসিডারেশন আনা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু বিষয়টা এরকমই। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যাল আর কি কনসিডারেশন বলেছেন, বাট বিষয়টা হচ্ছে যে আমরা যখন ডিজাইন করি এখানে কিন্তু হচ্ছে যে আমরা স্ল্যাবেও যদি ডিজাইন করি, স্ল্যাবে কিন্তু আমরা হচ্ছে লাইভ লোড অ্যাসাইন করেছি, কিন্তু লাইভ লোডটা কিন্তু তখন থাকতেছে না বিল্ডিংটার উপরে। এবং তারপরে যখন আরেকটা স্ল্যাবের উপরে যখন হচ্ছে যে আমরা আরেকটা স্ল্যাবের সাপোর্ট পরে আর কি, তখন কিন্তু ওইখানে হচ্ছে আমরা ইন্টারনাল যে পার্টিশন ওয়াল সেগুলো কিন্তু আসলে থাকে না, ইন্টারনাল পার্টিশন ওয়াল গুলো থাকে না। সো দেখা যাচ্ছে আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন তো দেখা যাবে যে মোটামুটি ওই লোড গুলো যে আমরা অ্যাসাইন করি নাই বা লাইভ লোড গুলো যে আসে নাই বা হচ্ছে যে আমরা ভিতরে যে আমরা সার্ভিস লোডটা দেই নাই এখনো বা কনস্ট্রাক্ট করি নাই পার্টিশন ওয়াল, তার জন্য কভার করে যাচ্ছে। বাট আপনি যদি হচ্ছে উপরের লোডের জন্য আপনি আলাদাভাবে ডিজাইন করেন তাহলে দেখা যাচ্ছে যে একসময় কিন্তু আপনার উপরের সাপোর্ট গুলো সরাই ফেলতে হবে। সো অ্যাকচুয়ালি এটা কিন্তু টেম্পোরারি বিষয়, বাট আপনার কিন্তু পার্মানেন্ট বিষয়গুলো হচ্ছে যে এই যে সার্ভিস লোড বা হচ্ছে যে লাইভ লোডের বিষয়গুলা যেটা এটার উপর আসবে। সো সেই ক্ষেত্রে আমাদের ওই পার্মানেন্ট বিষয়গুলো আর কি মেইনলি মাথায় রাখতে হয়। কারণ আমি হচ্ছে এটা যে বুঝতে মানে পারছি, আলটিমেটলি এই আমার জন্য জিজ্ঞেস করলাম। ক্লায়েন্টকে কিন্তু ডিজাইনটা জমা দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে যখন পড়ে থাকি তখন ক্লায়েন্ট যা বলবে তত ডিজাইন দেন আপনার এটা করা লাগবে না। আর সত্যি কথা বলতে কি যে আমি অনেক সময় দেখেছি আর কি যে ঢাকার বাইরে বিশেষ করে অনেক সময় অনেক আপনারা আপনারা হয়তো জানেন যে এই ডিজাইন গুলো করা হয় হচ্ছে যে মিস্ত্রিদের দিয়ে করায়। হ্যাঁ, তো তারা হচ্ছে যে একদম ন্যূনতম কোনো ডিজাইন জ্ঞান না নিয়ে বা কোনো কিছু ছাড়াই করে। বাট এখানে কিন্তু আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কিন্তু অবশ্যই মানে কি বলবো ইউজ করা হচ্ছে না বা আমাদের নলেজ গুলো ইউজ করা হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই বিল্ডিং গুলো কিন্তু অনেক কষ্ট আসলে বেড়ে যায়, তো নিজেদের আসলে কিন্তু সেটা কিন্তু লাভবান হয় না তারা আলটিমেটলি। এগুলো কিন্তু ক্লায়েন্টের তো আসলে মিনিমাম একটা নলেজ থাকতে হবে ডিজাইন সম্পর্কে, বা এটা আসলে কি, ক্লায়েন্টের যদি এই নলেজটা না থাকে, সে দেখা যাচ্ছে কি যে ঢাকার আউটসাইডে যখন বিল্ডিং গুলা করা হয়, তো একটা ক্লায়েন্ট চাচ্ছে যে সে 6 তলার একটা ডিজাইন নিবে, কিন্তু তার হাতে বাজেট আছে 30 লাখ টাকা। তো এখন আমি যদি একটা স্ট্যান্ডার্ড স্যালারি চাই আমার ডিজাইনের জন্য, 1 লাখ টাকা স্যালারি চাই, ও কিন্তু দিবে না। তো সেই ক্ষেত্রে যা হয় কি, ও ওই টাকাটা বাঁচাইতে যা ধরা খায়। হ্যাঁ হ্যাঁ, কারণ আলটিমেটলি কিন্তু আপনি যখন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে ডিজাইন করবেন, আপনার যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমার একটুটা মানে ইকোনমিক হিসেবে ডিজাইন করতে, ডিজাইনটা যেন ইকোনমিক হয় সেটা যেন মাথায় রাখতে। হ্যাঁ, সেক্ষেত্রে সেটা হলো আপনাকে মাথায় রাখতে হবে। ডিজাইনটা যখন আমি করবো তখন কিন্তু আমার ক্লায়েন্টের উপর মাথা রাখতে হবে, চিন্তা রাখতে হবে। যেখানে আমি বললাম এক ডিজাইন করতে গেছিলাম, তো সেখানে বলতেছে যে মানে ডিজাইনটাকে যত সম্ভব ইকোনমিক করা যায় তত সময় ইকোনমি করে। এখানে কিছু আর কি ট্রিক্স আছে বা প্র্যাকটিক্যাল নলেজের কথা বলবো যে রিইনফোর্সমেন্টের দাম হচ্ছে কংক্রিটের দাম হচ্ছে ভিন্ন। সো আপনি কিভাবে আর কি ডিজাইন করার সময় ইকোনমিটা বজায় রাখবেন আর কি, আপনার ক্লায়েন্টকে আর কি কম বিলিংটা তো সেফ রাখতে পারবেন এবং হচ্ছে যে ডিজাইনটাকে ইকোনমিক করতে পারবেন। এটা একটু মানে ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, এটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে, বাট এটা মোটামুটি একটা মেকানিজম আছে। আমি একটু দেখাই দিব মডেলিং করার সময়, এই জিনিসটা দেখাবো। তো আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার একদম মানে ওভার ডিজাইন করে একদম রড টড দিয়ে একদম ফাটায় ফেললে কিন্তু আসলে হবে না। হ্যাঁ, এটা কিন্তু বেশি রড দিলে অনেক সময় দেখা যাচ্ছে স্ট্রাকচারে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে, অনেক ট্যাকে দেখা দিতে পারে। আবার অ্যাগ্রিগেট যখন আমি ঢালবো তখন দেখা যাচ্ছে অ্যাগ্রিগেট ঠিকমতো ফ্লো করবে না বা হচ্ছে যে কংক্রিটের ঠিকমতো বন্ড হবে না। আবার খুবই কম রিইনফোর্সমেন্ট দিলে দেখা যাবে যে বিল্ডিং ফাটল আসবে। সো একটা অপটিমাম ডিজাইন আমাদের সবসময় ফলো করতে হবে। হ্যাঁ, সো এই জন্য আমাদের ওভার ডিজাইনও করা যাবে না, আবার হচ্ছে যে আন্ডার ডিজাইনও করা যাবে না। আমাদের হচ্ছে অপটিমাম ডিজাইন করতে হবে, যে ডিজাইনটা দিলে বিলিংটা সেফও থাকবে এবং ক্লায়েন্ট হচ্ছে যে টাকাটা মিনিমাম কম থাকবে আর কি। সো এই দুটো জিনিস আসলে আমাদের মেনটেন করতে হবে, এটা একটু ডিফিকাল্ট। বাট হ্যাঁ, আমি দেখাবো আপনাদেরকে যে এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি আমিও অনেক সময় মানে ডিজাইন স্টুডেন্ট তো হিসেবে আমি সাধারণত আমরা 3টা ক্রাইটেরিয়াতে করি না, যে ব্যালেন্স সেকশন ডিজাইন, ওভার সেকশন ডিজাইন আর আন্ডার সেকশন ডিজাইন। বাট এখানে আমি যে বিষয়টা বলতেছি এটা অ্যাকচুয়ালি মানে ক্লাসের আমরা থিওরি থেকে একটু বের হয়ে আসে আর কি। তো আমি হচ্ছে যে অনেক কিছু আর কি মানে প্রথম যখন হ্যালো।
হ্যাঁ কাজ করতাম তখন আমি হচ্ছে যে আমার বসকে মানে অনেক ডিজাইনার বোঝাতে তখন বলছে না না এটা এরকম করুন, এটা এরকম হচ্ছে। হ্যাঁ সো প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে আসলেই কিন্তু আসলে আমি যদি ক্লাসের ওই একদম হুবহু ফলো করি তাহলে অনেক কিছু অসুবিধা আসে, যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আসলে আমাদের হচ্ছে যে প্র্যাকটিক্যালি এটা আহ, কি বলবো যে কাজ না করলে আসলে বোঝা যায় না। তো আমি চেষ্টা করবো যে আমি আপনাদের যখন ডিজাইনটা করাবো তখন হচ্ছে এই জিনিসগুলো শেয়ার করার আর কি, মানে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে, বাট এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে আমরা হ্যালো। থিওরি একদম থিওরিটাকে বেস করে বসে আসছি। তো এটা আমরা ডিজাইনে প্রয়োগ করার সময় এটা অনেক সময় মানে অসুবিধার সৃষ্টি করে। আচ্ছা ঠিক আছে, আর আর কারো আচ্ছা কোনো ভাই, কোশ্চেন শুনতে আছে? পাচ্ছেন আমাকে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, প্র্যাকটিক্যাল যে অনেক কথা বলতেছে, তাহলে একটা কথা বলি। ওই যে অনেক সময় যে দেখা যাচ্ছে যে আমাদের যে দুর্যোগের কারণে, যেমন ধরেন একটা কাজ করতেছে, এই টাইমে হঠাৎ বৃষ্টি নামলো, ওই ফুটিং এর করার সময় ওই টাইমে ওই ফুটিং এর যে এরিয়াটা খনন করা হয়েছিল ওই জায়গায় পানি জমে গেল। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে মানে কিছু কারণে রড গুলো আগে আনে রাখা হয়েছিল, সেগুলোর মধ্যে ওই যে মরিচা ধরছে। তারপরে অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের টাকার অভাবে অনেক সময় অর্ধেক করে রেখে দেয়। এই এই বিষয়গুলো কিভাবে আপনি নিচ্ছেন আর কি? আচ্ছা আর মানে বিশেষ করে ওয়েদারের, যে ফুটিং করার সময় যে ওয়েদারের কারণে ওই যে বৃষ্টি নামে যে ফুটিং এর পানিটা জমে, ওই ক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু মানে হচ্ছে যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তো আমি দেখি কি যে আমার যখন বস যখন কাজ করে উনি কিন্তু হচ্ছে যে যদি রাস্তা করতে যায় এক দুই দিন আগে হচ্ছে ওয়েদার আপডেট দেখে নেয়। এখন কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার ফোনে স্মার্টফোনে ওয়েদার আপডেট দেখতে পারেন। উনি কিন্তু বলে রাখে যে এই পরশুদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, তোমরা কাজ বন্ধ রাখো, সেদিন কিন্তু কাজ করবা না বা মাটি খুঁড়বা না। সো এটা হচ্ছে টেকনোলজি হেল্প নিয়ে আপনি কাজটা করতে পারেন। আমি প্র্যাকটিক্যালি দেখছি যে না এই কালকে বৃষ্টি হবে, তোমরা এই কাজটা কালকে করো না, তারপরের দিন এটা আসছে, হ্যাঁ তারপরের দিন এটা করো, বা আবহাওয়া দেখে আর কি আপনার এটা মেনটেন করতে হবে। আর স্ট্রাকচারাল ডিজাইন করার সময় দেখা যাচ্ছে কিন্তু আমরা ফুটিং যখন ডিজাইন করবো তখন 3 ইঞ্চি আমরা ক্লিয়ার কভার রাখি যাতে পানিটা রিইনফোর্সমেন্ট রিচ করতে না পারে। হুম। আর হচ্ছে যে আমরা যদি আরো এক্সটেন্ড করতে চাই, অনেক সময় দেখা যাচ্ছে বিল্ডিং অর্ধেক করছে তারপরে অর্ধেক করবে, তো দেখা যাচ্ছে বিল্ডিং এর রডে জং ধরে গেছে। অনেক সময় হচ্ছে যে আপনার রডে জং ধরে থাকলে সেটাকে হচ্ছে আপনার ওই যে স্টিলের ব্রাশ দিয়ে ওই মরিচা গুলো সরায় ফেলা যায়। অথবা যদি কেউ যদি চায় যে সে একটু রড বের হয়ে আছে বাট 1-2 বছর পর কাজ করবে, তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি রড গুলোকে সে কোনো কাভার দিয়ে রাখে। ওই যে কিছু একটা রং আছে বাজারে, এগুলো দিয়ে যদি রং করে রাখে তাহলে ওগুলো কিন্তু রাস্ট পড়ে না বা হচ্ছে ডাস্ট আর কি, সরি মানে জং ধরে না। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মেনটেন করা হয় না, আমার তো অনেক কিছু বলা যায় এইভাবে ফালায় রাখে, দেখা যায় জং টং ধরে গেছে তো সেটার উপর আবার নতুন করে বানায়। হ্যাঁ বাট এটা হচ্ছে যে আমি বলবো হচ্ছে আমাদের মেনটেন করা উচিত, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস গুলা মেনটেন করা উচিত, যেটা অনেক সময় করে না এই ছোটখাটো জিনিসগুলা। আচ্ছা এখন আর ভাই, সে সে যেটা বললো যে আমার যদি ফুটিং, যেখানে আমি কাট করছি সেখানে যদি পানি জমে থাকে, আর তার মধ্যে যদি ফুটিং কাস্টিং করি, তাহলে তো দুইটা বিষয় ঘটতে পারে। একটা হচ্ছে যে নিচে পানি থাকার কারণে আমি যে কাস্টিংটা করলাম ওখানে সয়েলের কন্ডিশনটা অনেকটা লিকুইফাইড। যখন এটা শুকায় যাবে তখন হবে কি, একটা সেটেলমেন্ট আসতে পারে স্বল্প পরিমাণে হলো, লোডিংস যখন আসবে। আরেকটা বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল যে আমি এখানে দিলাম পানির মধ্যে, তার তো ম্যাটেরিয়াল স্ট্রেংথ গেইন করতে পারবো না। আমি আমি যে স্ট্রেংথ ধরে ডিজাইন করছি এই স্ট্রেংথ তো গেইন করা যাবে না। সো এই ক্ষেত্রে যেটা হয় যে যে ফুডিং এর ওই গর্তে যে একদম পানি ভরে থাকে, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার ওয়েট করতে হবে যে পানিটা যেন সরে যায়। তারপরে কিন্তু আমরা যখন ফুডিং করি ফুডিং এর নিচে কিন্তু আপনার সয়েল আর কি আহ, খুব বেশি ওয়েট থাকে, তাহলে আবার বালি ফেলতে হয়। বালি ফেলে কিন্তু আবার হচ্ছে আপনার এটা কোন সময় ডিপেন্ড করে, আমরা হচ্ছে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি একটা কংক্রিটের লেয়ার দিতে হয় অনেক সময় যদি মাটির অবস্থা খুবই খারাপ হয়। হ্যাঁ কংক্রিট লেয়ার দিতে হয়, তাহলে হচ্ছে ওই পানি উঠে আসাটা মেনটেন করা যায়। তারপর হচ্ছে ব্রিক একটা সেই ব্রিকের ক্ষেত্রে ম্যাকাডন দিয়ে একটা স্টোর দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ সেটা আর কি গ্রাউন্ড ডিপেন্ড করে। ইমপ্রুভমেন্ট। হ্যাঁ সেটা ডিপেন্ড করে গ্রাউন্ডের উপরে আর কি। এটা এখন যে আসলে সম্পূর্ণ মানে এটা সময়ের উপর নির্ভর করে কিভাবে ওই পরিস্থিতিটা মোকাবেলা করা হয়। অনেক সময় মাঠ পাম্প আছে, ওইগুলো দিয়ে পানি অতিরিক্ত হয়ে গেলে এগুলা বের করে দিয়ে এরপরে কাস্টিং করা হয়। পরবর্তীতে কিছুক্ষণ পরে যখন 1-1.5 ঘন্টা থাকলে পরবর্তীতে পানি জমা বাঁধলেও খুব একটা সমস্যা দেখা দেয় না। হ্যাঁ হ্যাঁ সেগুলো আর কি। So, এইভাবে আর কি আপনাদের প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা মানে একটু এক্সপিরিয়েন্স যাদের মনে করেন তারা হচ্ছে যে তাদের কাছ থেকে আর কি সিদ্ধান্ত নিয়ে মানে চিন্তা করে আসলে মেনটেন করা ঠিক আর কি। আচ্ছা ঠিক আছে, আর আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে আমরা আমরা 10, ক্লাস কবে?
আচ্ছা, আমার হচ্ছে এরপরে ক্লাসটা আমি চেষ্টা করি যে 1 বা 2 দিন পর সোমবারে নেওয়ার, রবি বা সোমবার। কালকে তো শনিবার, সোমবারে ইনশাল্লাহ মডেলিং করা শুরু করব। আর আমি হচ্ছে যে এই ক্লাসটা আসলে সবার জন্য আসলে ওপেন রেখেছিলাম, যাতে হচ্ছে সবাই আর কি মোটামুটি ধারণা পায়। আর আমি হচ্ছে পেমেন্ট রেখেছি, আপনারা কিন্তু দেখেছেন যে পেমেন্ট আমি আজকে আপনাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিব। আপনারা সবাই হচ্ছে যে একটা বিকাশ নাম্বারও দিয়ে দিব। আপনারা হচ্ছে যে এই নাম্বারে বিকাশ করে তারপর হচ্ছে গুগল ফর্মটা পূরণ করলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তো ওখানে এই সব ইনফরমেশন গুলো আমার কাছে থাকবে। আর একটা বিষয় কিন্তু যে আপনারা কিন্তু ভালো করে জানেন যে মানে স্ট্রাকচারাল ডিজাইনের কাজও আর কি যদি আপনি প্র্যাকটিক্যালও করতে চান, তাহলে হচ্ছে একটা বিল্ডিং এর জন্য আপনার আহ, উম, আপনার হচ্ছে যে আপনার কনসালটেন্সি ফি হিসাবে কিন্তু দেখা যাচ্ছে 20 থেকে 30,000 থেকে মনে করেন 1 লাখ এরকম ভ্যারি করতে পারে একটা বিল্ডিং এর জন্য। So, এখানে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সো একটা এবং এখানে যে কোর্স ফিটা ধরেছে অ্যাকচুয়ালি, তো সেটা হচ্ছে এমন আমার মনে হয় না বাংলাদেশের চেয়ে কম কোর্স ফি থেকে ওখানে করাইছে। বাট আমার হচ্ছে মেনলি যে বললাম তো একটু হতাশা ছিলাম, মানে একটু বিরক্ত ছিলাম যে এই বিষয়গুলো নিয়ে। বললাম তো কিছুদিন আগেও এরকম একটা কাহিনী হচ্ছে। আমি চেষ্টা করেছিলাম অনেককে মানে কাজ শেখানোর অনলাইনে, যে তুই একটু কাজ শেখা আমার কাছ থেকে। হ্যাঁ, আমি তোকে বলতেছি এই এইগুলো দিচ্ছি, এই ডিজাইন ডকুমেন্ট দিচ্ছি, তারপর টিউটোরিয়াল দিচ্ছি, হ্যাঁ কোর্স দিচ্ছি, তারপর দেখা যাচ্ছে কেউ শিখতে চায় না আসলে। তো এই জন্য কিন্তু এখানে আপনাদের হচ্ছে পেমেন্ট কোর্স করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সেখানে আপনার একটা শেখার আগ্রহ থাকবে এবং কাজটা আমি টাকা দিচ্ছি এবং শিখতেছি। সেটা হচ্ছে কমার্শিয়ালি আর কি, মানে হচ্ছে প্রফেশনালিজমটা বজায় থাকে। আপনি যখন কোনো জায়গায় জব করতে যাবেন, আপনারা 20-30 হাজার বা 40,000 টাকা মতো শুরুর দিকে থাকবে, সেটা ইভেনচুয়ালি বাড়তে বাড়তে দেখা যাবে যে হয়তো 40-50 লাখ 80 লাখ টাকা অনেকে হয়তো নিজেরা ফার্মও দিতে পারেন। সো হচ্ছে যে নলেজটাকে কখনো অবশ্যই এটা করবেন না আপনারা, মানে কি বলবো, ফ্রি হিসেবে দিবেন না। বা ডিজাইন যখন করবেন নিজেরা ফ্রি ডিজাইন করবেন না, আবার ডিজাইন যখন শিখাবেন তখনও কিন্তু ফ্রি ডিজাইন শিখাবেন না আসলে, একদম মানে টোটালি ফ্রি কোনো কিছু দেওয়া উচিত না। কারণ তখন দেখা যাবে যে আপনি যাকে শিখিয়েছেন সে আপনাকে বলবে যে আপনি একটা চিপ, মানে আপনাকে সস্তা, আপনাকে কোনো দাম দিবে না। এটা আমি মানে রিয়েল লাইফে দেখছি, আপনারা হয়তো নিজেরাও দেখছেন। সো আমি যে কোর্স ফিটা দিয়েছি, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কাছে পার্সোনালি এমনি মেসেজ দিবেন, বা কোনো যদি সমস্যা থেকে থাকে আমি চেষ্টা করব সবার মেনটেন করার। বাট হচ্ছে যে আম, হয়তো নেক্সট ক্লাসের আগে আপনারা হচ্ছে কোর্স ফিটা মানে বিকাশ করে আপনারা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি যদি করতে চান করতে পারেন, না করতে চাইলে করতে পারবেন না, নাও করতে পারেন। এটা আসলে আপনার টোটাল নিজেদের উপর ডিপেন্ড করতেছে। কোর্স বাট আপনারা হচ্ছে ফিতে যে কি পুরোটাই পেমেন্ট করতে হবে দেন ক্লাস করা যাবে এমন কিছু, হ্যাঁ না সেটাই আর কি, সেটাই 50% বা 60%? আচ্ছা, আপনারা যদি মানে 50% দিতে চান তাহলে আমাকে একটু মানে মেসেজ করে জানিয়ে দিবেন আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি আপনাদের মনে করেন লাস্ট কয়েকটা ক্লাস করার পরে তখন হচ্ছে আপনার বাকিটা এক্সট্রা যদি আপনার সমস্যা থেকে থাকে, আর আপনি যদি পারেন তাহলে এখন পুরোটা দিতে পারেন, সমস্যা নেই। বাট আমি বলবো যে আমি আপনাকে একটু মেসেজ করে জানাবেন আর কি বিষয়টা, যদি সেটা ঠিক আছে। সমস্যা হয়। আসলে এখন বর্তমান প্রথমত করোনার একটা ব্যাপার, দ্বিতীয়ত সামনে ঈদ উল আজহা, এই জন্য আর কি একটা ব্যাপার আর কি, আমার পার্সোনাল কথা বলতেছি যদিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি বলবো যে আপনার আসলে সমস্যা সবাই থাকে। আমার এক সময় আসলে খুব খারাপ অবস্থা ছিল, আমি দেখা গেছে যে টাকা ধার করে কোর্স করছি, এরকম হয়েছে। হ্যাঁ, সো এটা আসলে আমি অবশ্যই কনসিডার করবো, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে মানে পার্সোনালি জানাবেন, আমি চেষ্টা করবো হেল্প করার। হ্যাঁ, আর এটা আসলে আহ, কি বলবো, এটা নলেজের বিষয় যেহেতু, আমি চেষ্টা করবো যে মানে দুই পক্ষে যেন উপকৃত হয়, এবং আশা করি যে সবাই এটা করবে। আচ্ছা ঠিক আছে, টাইম তো শেষ হয়ে যাচ্ছে, আমরা তাহলে মিটিং কি শেষ করবো? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এক্সেল আচ্ছা, ফাইলটা, আজকে ডকুমেন্টস আর এক্সেল ফাইলগুলো একটু প্রোভাইড করে দেন, কারণ একটু স্টাডি করার বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ আমি আপনার, আচ্ছা আমি আপনার যে অংশগুলো দেখিয়েছি আপনি একটু প্লিজ ওই যে স্টাডি করবেন, ওখানে কিন্তু আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আর সিভি আর ডকুমেন্টসটা আমি শেয়ার করে দেব প্রতি ক্লাসে। আর ভিডিওগুলো আমি হচ্ছে দেখি আরেকটা নতুন গুগল ডকে আপলোড করে সেগুলো আবার শেয়ার করে দেবো। যদি আজকের ক্লাসে করে দিন তাহলেই হবে। ভিডিও রেকর্ডিং গুলো দেখি আমি সেভ হয়েছে, এখন ওগুলো একটা গুগল ডকে আপলোড করে বড় বড় দেখি আপলোড করে ইনশাল্লাহ আমি শেয়ার করে দিব। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।